ফলে আমি বেশি কথা বলবো না। প্রথমত হচ্ছে যে আপনারা দু চারটা ইনফরমেশন দিই। আমাদের আইনজীবী সাহেব বলেছেন যে একটা প্রপোজাল এসছে সুপ্রিম কোর্টের পক্ষে, সঞ্জীব খান্না দিয়েছেন সিজিআই, যে ওয়াকফ বোর্ডের সমস্ত মেম্বার মুসলিম হতে হবে। এটা প্রপোজাল, ইন্টারিম প্রপোজাল, এটা ফাইনাল নয়। আগামীকাল আবার শুনানি হবে, আপনারা প্রত্যেকে শুনানির উপর নজর রাখবেন। যে কথা বলার জন্য আজকে এখানে এসেছি যে এই যে ওয়াকফ সম্পত্তি এরা দখল করে নিতে চাইছে কেন? আপনারা যদি 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রাম ইতিহাস দেখেন, সেখানে 2 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। 2 লক্ষ মানুষ, তার মধ্যে 50,000 ছিলেন মুসলমান এবং তাদের মধ্যে প্রায় 30 থেকে 35,000 ছিলেন মাদ্রাসাতে পড়া আলেম উলেমায়েরা। এবং শুধুমাত্র দিল্লিতে 500 মাদ্রাসা স্টুডেন্ট তাদেরকে ব্রিটিশরা খুন করেছিল। প্রত্যেকটা মাদ্রাসা সেই সময় ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু। আজকে যারা ভারতবর্ষে ক্ষমতায় আছে তারা ব্রিটিশদের তারা দালালি করেছে, তারা স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশদের হাতে ধরিয়ে দিয়েছে। আজকে তারা ভারতবর্ষে ক্ষমতায় বসে ব্রিটিশদের যে অসম্পূর্ণ কাজ তারা সেই কাজ সম্পূর্ণ করতে নেমেছে। এই ওয়াকফ আইন আমি বলবো যে আপনারা একটু ভালো করে এগুলো খেয়াল রাখবেন। ওয়াকফ আইন তৈরি হয় 1913 সালে। তার আগে ব্রিটিশ প্রিভি কাউন্সিলে ওয়াকফ নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে প্রিভি কাউন্সিলের মেম্বাররা বলেছিলেন এমন একটা চিরস্থায়ী ব্যাপার যেটা খুব খারাপ এবং এটাকে ধ্বংস করে দেওয়া উচিত। আজকে নরেন্দ্র মোদী আছে, তাদের যে পুরনো প্রভু ব্রিটিশ, তাদের কথা অনুযায়ী আজকে ওয়াকফ ধ্বংস করতে নেমেছে। এই জন্য আমরা বলছি যে এই ওয়াকফ সম্পত্তি বাঁচানো মানে শুধু ওয়াকফ সম্পত্তি বাঁচানো নয়, সংবিধান বাঁচানো, দেশ বাঁচানো। আগে সংবিধানের উপর আক্রমণ হচ্ছে। আপনি সংবিধানের মৌলিক অধিকারের 25 থেকে 30 এই অনুচ্ছেদ পড়ুন, দেখবেন সেখানে প্রত্যেকটা মানুষের ধর্মাচরণের স্বাধীনতার কথা লেখা আছে। আপনি আপনার ধর্ম নিয়ে রিলিজিয়াস যে প্রতিষ্ঠান সেটা চালাতে পারবেন, ধর্মীয় সংগঠন করতে পারবেন, তার জন্য চালু দিতে পারবেন, তার জন্য প্রচার করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার হিসেবে এটা দেওয়া আছে। আজকে তারা মৌলিক অধিকারকে আক্রমণ করছে কেন? অনেক প্রশ্ন এসছে। কারণ তারা জানে যে ভারতবর্ষে যদি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ যদি সবাই একসঙ্গে থাকে তাহলে তাদের পক্ষে বেশি রাজত্ব করা সম্ভব হবে না, তাদের পক্ষে রাজত্ব করা সম্ভব হবে না। সেই কারণে তারা এই কথা বলছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। 2025 সালের 2 এপ্রিল যখন সংসদে ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছিল, সেই সময় বিজেপির কুখ্যাত নেতা, সবসময় মিথ্যে কথা বলে, সমীর পাত্র এমপি, তিনি একটা কথা বলেছিলেন। তিনি বলেছেন যে তুর্কিতে কোনো ওয়াকফ সম্পত্তি নেই, ওটা মুসলিম কান্ট্রি, কিন্তু ওটা ওয়াকফ সম্পত্তি নেই। আমি বলছি সমীর পাত্র মিথ্যে কথা বলেছে, সমীর পাত্র মিথ্যে কথা বলেছে। তুর্কিতে ওয়াকফ ম্যানেজমেন্ট বোর্ড আছে, তুর্কিতে ওয়াকফ সম্পত্তি আছে, তুর্কিতে ওয়াকফ ব্যাংক আছে, তুর্কিতে ক্যাশে ওয়াকফ চলে, সেখানে কর্পোরেট ব্যাংক আছে, সেই ব্যাংকের মধ্যে সেখানকে মানুষ সহযোগিতা দেওয়া হয়। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে এরা আজ থেকে 30 বছর আগে তুর্কি আমাদের ভারতবর্ষের মধ্যে যখন ওয়াকফ সম্পত্তি দখল হয়ে গেছে, তুর্কিতে এরকম দখল হয়ে গেছিল। তার 77টা এরকম ওয়াকফ সম্পত্তি শুধুমাত্র ইস্তানবুল শহরে তারা পুনরুদ্ধার করেছে, যার মধ্যে একটা সম্পত্তি নিয়ে নিয়েছিল ভোডাফোন। আমাদের এখানে যেমন আম্বানির বাড়ি বোম্বেতে ওয়াকফ সম্পত্তির উপর আমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে আম্বানির বাড়ি 27 তলা বাড়ি বোম্বেতে সেটা ওয়াকফ সম্পত্তির উপরে, আমাকে ডকুমেন্ট আছে। ঠিক সেরকমই তুর্কিতে ভোডাফোন কোম্পানি তারা একটা পার্ক দখল করে নিয়েছিল, ওয়াকফ সম্পত্তি ছিল, তারা সেটা উদ্ধার করেছে। আরো মজার কথা শুনুন, কিছুক্ষণ আগে তুষার মদিনা সনদের কথা বলছিলেন, যেখানে পৃথিবীর প্রথম সংবিধান এবং যেখানে মাইনরিটিদের রাইটসের কথা বলা আছে। আজকে তুর্কি 187টা, ভালো করে মনে রাখবেন, 187টা মাইনরিটিদের ওয়াকফ তারা উদ্ধার করেছে। সেখানে মাইনরিটি কারা? যাদের নাম শুনলে আমরা এখন খেপে যাই। সে ইহুদিরা হচ্ছে তুর্কিতে, তারা মাইনরিটি। খ্রিস্টান, ক্যাথলিক, তারা তুর্কিতে মাইনরিটি। আর্মেনিয়ানরা তুর্কিতে মাইনরিটি। গ্রিকরা তুর্কিতে মাইনরিটি। এরকম তুর্কি মাইনরিটি যারা
তুর্কিতে যারা সংখ্যালঘু যে সমস্ত ধর্মের মানুষ আছে তাদের যে সমস্ত ওয়াকফগুলো সেখানে লোকেরা দখল করেছিল তুর্কি সরকার সেগুলোকে উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দিয়েছে। এইটা হচ্ছে তুর্কির গভর্নমেন্টের কাজ। আর আমাদের ভারতবর্ষে আমাদের নরেন্দ্র মোদী সরকার তিনি আজকে ওয়াকফ সম্পত্তি দখল করছেন, মসজিদের সামনে গিয়ে তার দলবলকে পাঠিয়ে দিচ্ছেন সেখানে নাচার জন্য, মসজিদের উপরে তিনি বাংলা ঝান্ডা লাগানোর জন্য সেখানে লোকজনকে পাঠিয়ে দিচ্ছেন। আমি এখানে যারা হিন্দু ভাই আছে, আমার মতন যারা হিন্দু পরিবারে জন্ম, তাদেরকে একটা কথা বলতে চাই। আপনার বাড়ির ছেলে মসজিদের সামনে গিয়ে সাপের মতন অঙ্গভঙ্গি করে নাচানাচি করছে, আপনার ছেলে মসজিদে মাথা উঠে যাচ্ছে ভাগা ঝান্ডা লাগানোর জন্য। আমি বলবো আপনার ছেলে ওই মাথায় উঠে মসজিদের মাথায়, আর অমিত শাহ ছেলে কোথায় আছে? আপনাকে মসজিদের মাথায় তুলে দিয়ে অমিত শাহ ছেলে কোথায় আছে? অমিত শাহ ছেলে আছে বিসিসিআই এর মাথায়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মাথায় 24,000 কোটি টাকার সম্পত্তির উপরে ফোনা তুলে বসে আছে। আপনার ছেলে মসজিদের সামনে গিয়ে নাচছে, আপনার ছেলে মসজিদের মাথায় উঠছে ওই ভাঙা ঝান্ডা লাগানোর জন্য, আর এদিকে অমিত শাহ ছেলে 24,000 কোটি টাকার সম্পত্তি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেই টাকা দখল করার জন্য বসে আছে। ফলে লড়াই অনেক দিক আছে। আমি নরেন্দ্র মোদীকে বলবো আপনারা একটা খুব ভালো কাজ করেছেন, এই ওয়াকফ বিলটা এনে আপনারা খুব ভালো কাজ করেছেন। বহুপত্র সামনে আসছে, আজকে বিহারের বুদ্ধগয়া, সে বুদ্ধগয়া মন্দিরে সেখানে 9 জন সদস্যের মধ্যে এরা 4 জন আরএসএস ঢুকিয়ে দিয়েছে। সেখানে বৌদ্ধরা সঠিকভাবে প্রশ্ন তুলেছে যে তাহলে পুরীতে জগন্নাথ মন্দির আছে বা তিরুপতির মন্দির আছে বা গুয়াহাটিতে কামাখ্যার মন্দির আছে, সেখানে কমিটি আছে, সেখানে বৌদ্ধদের জায়গা হবে না? আমি বলবো যে সমস্ত শিডিউল ট্রাইবের ঘরের ছেলে পুলে যারা আজকে মসজিদের সামনে গিয়ে নাচানাচি করছেন তাদেরকে বলবো যে আপনাদের বাড়ির লোকেদের, আপনার বংশের লোকেদের, আপনার কমিটির লোকেদের কোনো লোকের জায়গা কিন্তু মন্দির কমিটিতে হবে না, কোনো লোকের জায়গা মন্দির কমিটিতে হবে না, কোনো লোকের জায়গা তিরুপতি কমিটিতে হবে না, কোনো লোকের জায়গা রাম মন্দিরের যে ট্রাস্ট হবে না। তাই আমি বলছি বারবার, নরেন্দ্র মোদী বারবার বলছে যে এক দেশ এক আইনে তারা বিশ্বাসী। আমিও বলবো আপনার সঙ্গে আমি একমত। তাহলে এমন একটা আইন আনুন যে প্রত্যেকের ধর্মীয় সম্পত্তির মধ্যে প্রত্যেক ধর্মের লোক থাকবে। ওয়াকফে যখন আপনারা হিন্দু লোককে ঢোকাতে চাইছেন, তাহলে কালী মন্দিরের যে কমিটি আছে, দক্ষিণেশ্বরের মন্দিরের যে কমিটি আছে, রাম মন্দিরের যে কমিটি আছে, সেখানে কজন মুসলমানকে রাখবেন, কজন খ্রিস্টানকে রাখবেন, কজন বৌদ্ধকে রাখবেন, কজন পার্সিকে রাখবেন, কজন শিখকে রাখবেন, তার উত্তর দিতে হবে। আজকে সঞ্জীব খান্না এই কথাগুলোই বলেছেন। তাই আমি বলবো এই লড়াই দীর্ঘ, এ লড়াই আজকে থামবে না। আমরা বলবো শান্ত মতো লড়াই করুন, শান্তিপূর্ণ। ইতিমধ্যেই এই আন্দোলনের চাপ থাকলে কোর্টের রায় বদলাবে। মনে রাখবেন যে কোর্টের প্রসিডিংস যদি কোনো সময় মনে হয় যে আমাদের ফেভারে আছে, ঠিক আছে, এখানে এই পাড়ার ছেলেরা, এই সমস্ত ঝকঝকের ছেলেরা আজকে একটা মিটিং ডেকেছে, আমার না গেলেও চলবে, তাহলে মনে করবেন হারবেন, লড়াই জারি রাখতে হবে, রাজপথে লড়াই করতে হবে, মাঠে ঘাটে লড়াই করতে হবে, শান্তিপূর্ণ লড়াই করতে হবে। তাহলে সুপ্রিম কোর্টে তার ফলে আমাদের উল্টো প্রভাব পড়বে, না হলে কিন্তু আমরা ওয়াকফ রক্ষা করতে পারবো না, সংবিধান রক্ষা করতে পারবো না। আর একটা লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করবো যে আপনারা আজকে ওয়াকফ বাঁচাচ্ছেন মানে শুধু ওয়াকফ বাঁচাচ্ছেন না, ওয়াকফ বাঁচাচ্ছেন মানে আপনার সংবিধান বাঁচাচ্ছেন, সংবিধান বাঁচাচ্ছেন মানে প্যালেস্টাইন বাঁচাচ্ছেন। আজকে মনে পড়ে না প্যালেস্টাইনের বাচ্চা ছেলেগুলোকে প্যালেস্টাইনের কাছে আমরা বহুভাবে দাঁড়াতে চেয়েছি প্যালেস্টাইনের পাশে। আজকে আমরা যদি ভারতবর্ষ ওয়াকফ রক্ষা করতে পারি তাহলে সঠিক একটা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানো হবে, এই কথা মনে রাখবেন। এই কথা বলে উত্তরকান্ডের একবার ধন্যবাদ দিয়ে আমাকে বলতে দেওয়ার জন্য আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।